আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের কথোপকথনে। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এনডিএম, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজাজ। ববি হাজাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের কথোপকথনে। ববি হাজাজ, বর্তমানে যা চলছে, যা কিছু সামাজিক, রাজনৈতিক, আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব দিক বিবেচনায় যদি সরাসরি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কতটুকু হ্যাপি আর আনহ্যাপি, অথবা আপনি এটা মেনে নিতে পারছেন কিনা, নাকি স্বাভাবিক প্রক্রিয়া চলছে সবকিছু? দেখেন, গত জুলাই মাসে যা ঘটে গেছে বা এর আগের 15 বছর 16 বছর যা ঘটে গেছে, এরপর স্বাভাবিক বলতে আমরা যা বুঝতে চাই, মানে যেভাবে মানে like সব সুন্দর ছিমছাম, এটা যে স্বাভাবিক, এই স্বাভাবিকটা রাতারাতি আসবে না, সময় লাগবে। এটা মেনে নিয়ে আমাদের সবকিছু চিন্তা করতে হবে। সো সেই বাস্তবিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমার মনে করেন খুশি বা আনন্দিত হবার যেমন অনেক কারণ আছে, আবার আমার অখুশি হওয়ার, আপনি যেটা বলেন আনহ্যাপি, আনহ্যাপি হবারও অনেক কারণ আছে। তো আনহ্যাপি হওয়ার কারণগুলোর ভিতরে কয়েকটা আছে, হলো যে আমরা এখনো বাস্তবিকভাবে অনেক কিছু চিন্তা করছি না বা কাজকর্ম করছি না। যেমন মনে করেন, আহ অনেকেই অনেকভাবে নির্বাচন নিয়ে আলোচনা করছে, কিন্তু নির্বাচন নিয়ে আসলে সঠিকভাবে এবং পরিষ্কারভাবে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থান বলেন, সামাজিক অবস্থান বলেন, যে কোনো জায়গা থেকে বলেন, নির্বাচনটা যদি একটু দেরিতেও হয়, কথার কথা। কারণ ডিসেম্বর মাস যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বলছে, এটাও কিন্তু অনেক দেরিতে, মানে 1.5 বছর। আপনি হুম যদি হুম। চিন্তা করেন, হাসিনার পতন হয়েছে জুলাই মাসে, তারপর 24শে জুলাই, অবশ্যই। 25শে হুম। ডিসেম্বর, কিন্তু 1.5 বছর, 18 মাস। 18 মাস কিন্তু অল্প সময় না কোনোভাবেই। কিন্তু আমরা 18 মাসও, আমি অ্যাটলিস্ট পার্সোনালি আমি বলছি, আমরা মেনে নিচ্ছি, 18 মাস মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এই 18 মাসও তো আপনি পরিষ্কার করেন, মানে আপনি সবচেয়ে দুনিয়া সবচেয়ে ভালো রাজা নিয়ে আসেন, আমার আসে যায় না, আমি রাজতন্ত্রে বিশ্বাসী না ভাই। আমি চাই না রাজা, সেটা খারাপ রাজা হোক, ভালো রাজা হোক, যেই রাজা হোক, আমি রাজা চাই না। এবং আমি রাজা না চাওয়ার একটা বড় কারণ হলো যে গত 300 বছর বা গত 5,000 বছর মানব সভ্যতার ইতিহাসে, আমি একজন পলিটিক্যাল সায়েন্সের একজন একাডেমিক, আমি সেই হিসেবে বলছি, কিছু দূর ইতিহাসের জ্ঞান থেকেই বলছি, যে 5,000 বছর মানব সভ্যতার ইতিহাসে গণতন্ত্র থেকে বেটার সার্ভিস কখনো জনগণ পায়নি, কখন। জনগণ মানে 5,000 বছরের ইতিহাসে। তো সেই কারণে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। যে কোনো একটা রাজা, সে যেই হোক না কেন, সে পান্না ভাই হোক, ববি হাজ্জাজ হোক, আর যেই হোক, সে ভালো হতে পারে না। তো রাজতন্ত্র সেক্ষেত্রে জিনিসটাই এগুলোর পর আপনি, আমি, আমরা যা কিছু প্রত্যাশা করছিলাম, আশা করছিলাম, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা নির্বাচন হবে, মানুষ ভোটাধিকার ফিরে পাবে, কথা বলার অধিকারটুকু অন্তত পাবে, এই তো মানুষের আশা ছিল, প্রত্যাশা ছিল। কিন্তু তার পরবর্তীতে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে যা কিছু হচ্ছে, আপনার কি মনে হয় বিশেষ কোনো গোষ্ঠী বিশেষ উদ্দেশ্য নিয়ে সবকিছু হসপস করা একটা, আহ, বা আমি জবা খিচুড়ি হসপস এত সহজে বলবো না, বিশেষ কোনো ষড়যন্ত্র এগোচ্ছে কিনা? দেখেন, এটা খুবই কমপ্লিকেটেড একটা ইস্যু। বিকজ মনে করেন, একটা স্বৈরাচারী সরকার 15-16 বছর ক্ষমতায় ছিল, তার লোকজন এখনো সব জায়গায় আছে, বিদেশি অনেক ধরনের শক্তি ছিল, আবার অনেকে নতুন ভাবে এসে নতুন নিজের জায়গা করতে যে চেষ্টা করছে না, তাও না। সো এখানে এমন না যে যে কোনো একটা গ্রুপের বড় ষড়যন্ত্র আছে, এখানে অনেকগুলো গ্রুপের অনেক ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই আছে। মানে আমি আমি জানি, আমি না জানি, ডাজন্ট ম্যাটার, নিশ্চয়ই আছে, কারণ এটা নর্মাল কমন সেন্স বলে দেয়। দ্বিতীয়ত, মনে করেন, এই যে গত 16 বছর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনীগুলো ছিল, এই গুন্ডা বাহিনীর উপরে যারা এদেরকে পৃষ্ঠপোষকতা করতো, তারা তো বেশিরভাগই পালিয়েছে। সো এদের এখন পৃষ্ঠপোষকতা নাই। সো এদের এখন ওই যে হাইজ্যাকিং, রহাজানি, এগুলো বেশি বাড়িয়ে দিয়েছে এরা। সো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা বেড়ে গেছে। আবার আরো অনেক ধরনের, মানে যেমন মনে করেন, অর্থনীতির অবস্থা কিন্তু ভালো না। আমি জানি নিউজে অনেক অনেক কিছু আসছে, কিন্তু আমি যখনই কোনো ব্যবসায়ীর সাথে কথা বলি, ব্যবসায়ী মহলের কারোর সাথে কথা বলি, তারা আমাকে বলে, ভাই অর্থনীতির অবস্থা খুব খারাপ, আপনারা কি করছেন? আমাকে দোষারোপ করে, আপনারা রাজনীতি করেন, আপনারা কি করছেন? সো অর্থনীতির অবস্থা যদি খারাপ থাকে, তাহলে আমাদের দেশে এমনি সবসময় মনে করেন 7-8% তরুণ সমাজ বেকারত্বে ছিল। এইটা যদি বেড়ে, এখন বেড়ে কত হয়েছে আমি জানি না, বিএসএস তো আবল তাবল পোলিং করে, এখন প্রপার ডেটাও আমরা জানি না। কিন্তু যদি 10-15% হয়ে থাকে, তাহলে সেখানে এরকম শতাংশ যখন আপনার বেকার সমাজ থাকে তরুণদের ভেতরে, তখন সেখানে ক্রাইম রেট এমনিই বাড়ে, প্রত্যেকটা দেশে যেখানে এটা বাড়ে, ওই সময় ক্রাইম রেট বাড়ে। তো সেটার জন্য বেড়েছে। এবং একই সাথে অনেকে হয়তো এই যে সুবিধা নিচ্ছে, যে এই যে ক্রাইম রেট অলরেডি বেড়েছে, মব অলরেডি হচ্ছে, সরকারের ক্ষমতা কম, তাহলে আমি একটু দুষ্টামি করবো না কেন? তো এই যে এই সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি বেশ শক্তভাবে ঘটেছে বলে আমরা দেখছি, যেটা দৃশ্যমান। সো এটা মানে জাস্ট মুখের কথা বলে এটা হবে না, এবং এটা যদি আমরা আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে শক্তিশালী সরকার নির্বাচনের মাধ্যমেই প্রয়োজন। মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো,
সেইগুলো তো সব জায়গায় গুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিহাস মুছে ফেলা এক ধরনের চেষ্টা চলছে, এই ধরনের অভিযোগ। পাশাপাশি শুধুমাত্র জুলাই আন্দোলনের বিষয়ে যা যা সংরক্ষণ করা যায় সেটি গণভবন কেন্দ্রিক, মানে সাবেক গণভবন বলি বা বর্তমান যেটি রয়েছে সেখানে বেশ জায়গা জুড়ে সেখানে স্মৃতি সংরক্ষণ করা হবে এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। Whereas নানান ভাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হচ্ছে, সেই জায়গাটিতে আপনার মন্তব্য কি? জি, আমার মন্তব্য খুব পরিষ্কার ভাই। 1971 বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কোনো ধরনের জায়গা, কোনো ধরনের আপনার পারমিশন বলেন যেটাই বলেন, কাউকে দেয়া যাবে না, কখনো হতে পারে না। আমাদের ইতিহাস, আপনি সেটা 52 ভাষা আন্দোলন বলেন, 47 বলেন, তার আগের অ্যান্টাই ব্রিটিশ আন্দোলন বলেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 71। কারণ 71-এর মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। অন্য কোনোটা ছোট হয়ে যাচ্ছে না, সেটা ঠিক আছে, বাট 71 সবার আগে, সবচেয়ে বড়, সবচেয়ে মহান। এবং কারণ 71-এর মাধ্যমে এই দেশের সৃষ্টি হয়েছে। প্লাস দেখেন, জুলাই গণ আন্দোলনের সাথে আমি ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলাম। আমি কয়েকবার আহত হয়েছি, রাজপথে একদম সম্মুখ ভাগে আমি ছিলাম। রাজনৈতিক দলের কথা বলেন, সেখানেও সম্মুখ ভাবে ছিলাম। ছাত্রদের আন্দোলনেও একজন শিক্ষক হিসেবে তাদের সাথে একদম সম্মুখ ভাগেই ছিলাম। পুরো আন্দোলনটা আমি ছিলাম। তো আমি সেখান থেকে মানে আন্দোলনের সাথে কমপ্লিটলি সম্পৃক্ত, সেটা নেতৃত্ব বলেন বা যাই বলেন না কেন, কমপ্লিটলি সম্পৃক্ত একজন ব্যক্তি হিসেবে আমি বলছি যে এই আন্দোলন অনেক বড় আন্দোলন ছিল। তাই বলে এটাকে 71-এর সাথে কম্প্যারিজন করার মতো কোনো অবকাশ নাই, কোনো অবকাশই নাই ভাই। 90-এর আন্দোলন উম, অনেক বড় আন্দোলন ছিল, 90 এই থেকে এটা আরো বড় ধৃষ্টতা, আন্দোলন ছিল, কিন্তু এটা কি 71-এর সাথে ধৃষ্টতা নয়? কম্পেয়ার করার কোনো অবকাশ নাই। এটা কি ধৃষ্টতা নয় তাহলে, যারা কম্পেয়ার করছে? দেখেন, কম্পেয়ার অনেকভাবে অনেকে করছেন। কিছু গ্রুপ করছেন তারা কিছু রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবার জন্য, আর কিছু গ্রুপ করছেন তারা আসলেই তরুণ, তারা অনেক উদ্যমী, অনেক উদ্বেগী। এবং তারা যেহেতু অতপ্রুতভাবে জুলাইতে সম্পৃক্ত ছিলেন, যেমন আমরা ছিলাম, অতপ্রুতভাবে জুলাইতে সম্পৃক্ত ছিলেন, কিন্তু তারা এতই তরুণ যে তারা হয়তো 71 কি, বা আসলে এই দেশে কতবার আন্দোলন হয়েছে, বা কত কিছু, এগুলোর সাথে হয়তো এত পরিষ্কার ভাবে তারা পরিচিত না। এবং যারা রাজনৈতিক ফয়দা লাভ লাভ করার জন্য এই কাজগুলো করছে, তারাও হয়তো এই তরুণদের আবেগ নিয়ে একটু খেলা করছে। তো তাদেরকে ভুল বুঝাতে চেষ্টা করছে। হুম এই হুম। জায়গাগুলোতে কিছু যে অন্যায় হচ্ছে না তা না, অনেক ধরনের অন্যায় ঘটছে। এবং সেই জায়গা থেকে আমাদের সবারও সোচ্চার হওয়া প্রয়োজন যে, যেমন এগেন বাংলাদেশের নতুন গণতন্ত্র আনতে আমাদের কাজ করতে হবে, কাউকে এই গণতন্ত্র প্রক্রিয়া রোধ করতে দেয়া যাবে না। একইভাবে আবার বাংলাদেশের ইতিহাস ভোলা যাবে না। এখানে এখানে আবার মনে রাখতে হবে যে 71-এর ইতিহাস বা 52-র, বেসিকলি 71-এর ইতিহাস নিয়ে কিন্তু আওয়ামী লীগ গত 16 বছর অনেক খেলা করেছে। হুম হুম, অবশ্যই। সো সেইটাও কিন্তু ভেঙে ভেঙে চুরে দিতে হবে। মানে 71 আওয়ামী লীগের না ভাই, যুদ্ধ নিশ্চয় আওয়ামী না, লীগ করে নিশ্চয় না। নাই। আওয়ামী লীগের সম্পৃক্ততা আপনি যদি বলেন তাইলে ওই 25শে মার্চ পর্যন্তই ছিল। এবং তারপর যেটা সম্পৃক্ত ছিল সেটা হলো স্বাধীন বাংলাদেশ। স্বাধীন না, আমি ধরে বাংলাদেশের নিলাম সাথে, এটা পুরো 16 ডিসেম্বর পর্যন্ত ছিল, কিন্তু তারা তো সেটাকে ব্যবসার পুঁজি হিসেবে নিতে পারে না না। না, তারা বিকৃত করেছে, ব্যবসার পুঁজি হিসেবে করেছে এবং অনেক কিছু করেছে, সো সেটাতে যাবো না। সো আওয়ামী লীগ কি 71-এর কথা বলতে, সেটা আমাদের মাথা ব্যথা না। তাই বলে 71-কে আমরা ভুলে যাব, বা 71 সম্বন্ধে আমাদের স্মৃতিচারণ করব না, বা 71-এর যেহেতু আওয়ামী লীগ বিকৃত করেছে, সো 71-এর অ্যাকচুয়াল সঠিক ইতিহাস ব্যাখ্যা আমরা এখন পুরোপুরি ভাবে জনগণের সামনে আনবো না, এটা হতে পারে না। এটা হতে হবে এখন। এখন 71-কেও মানে এবং বাংলাদেশের সমগ্র বাংলাদেশ ইতিহাসকে বাংলাদেশের জনগণের সামনে পরিষ্কার ভাবে আনার সময় চলে এসেছে। আমার শেষ কোশ্চেন, যা কিছু চলছে সব দিক থেকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি থেকে শুরু করে, আর যা যা কিছু চলছে ইতিহাস মুছে ফেলা এক ধরনের অপচেষ্টা, সেই অভিযোগ সহ, এবং নির্বাচন দিতে বিশেষ এক মহলের পক্ষ থেকে প্রলম্বিত করার এক ধরনের অপচেষ্টা সেখানে রয়েছে, এই সব কিছু বিবেচনা নিয়ে আমার প্রশ্ন যদি এমনটি হয় যে এই ধারা অব্যাহত থাকলে আগামী বাংলাদেশকে আপনি কি হিসেবে দেখছেন, বা আপনার চোখের সামনে কোন বাংলাদেশ দেখছেন? দেখে, আমি আমি সবসময় আশাবাদী একজন মানুষ। মানে এর আগেও যখন হাসিনা সরকারের সময় আমাকে কয়েকবার উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে বা অনেক কিছু হয়েছে, আমি সবসময় আশাবাদী ছিলাম। জুলাই আন্দোলনে যখন আহত হয়েছি তখনও আশাবাদী ছিলাম। আমার মনে হয় হয়তো সবচেয়ে প্রথম বাংলাদেশে আমি ওপেনলি লাইক গণমাধ্যমে বা হোয়াট এভার ডিক্লেয়ার করেছিলাম যে হাসিনা সরকার শেষ, এটা বোধহয় 15 তারিখে না 16 তারিখে জুলাইয়ের হতে পারে। আমি মানে আমি তো তখন তো সবাই দৌড়ের উপরে শুনছি না অন্য কেউ কি বলছে, বাট আমি পরে শুনিনি যে 15 তারিখে, মানে আমি বলার আগে অন্য কেউ এত পরিষ্কার ভাবে বলেছেন যে হাসিনা সরকার পড়ে গেছে, এটা আর থাকবে না। বাট এনিওয়ে, সো আমি সবসময়
সবসময় আশাবাদী, আমি এখনো আশাবাদী যে সামনে আমরা খুব সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হব। বাংলাদেশ অসুন্দর এটা সত্যি না। গত 54 বছরের ইতিহাসে, স্বাধীনতার পর, মহান স্বাধীনতার পর গত 54 বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। সব সরকারের আমলে হয়েছে এবং বাংলাদেশের জনগণই করেছে। অনেক সরকার অনেক ভুল ত্রুটি ছিল, গত 16 বছরে গেলাম না, এটাকে আমি ভুল ত্রুটি দেখি না, এটা স্বৈরাচারী সরকার। বাট অনেক সরকারের অনেক ভুল ত্রুটি ছিল। বাট বাংলাদেশের জনগণ তাদের কর্মের মাধ্যমে, তাদের অধ্যবসায়ের মাধ্যমে এই দেশকে অনেক উপরে নিয়ে এসেছে। এবং এটার আপনার ধারাবাহিকতা বন্ধ হবে না, কমবে না। রাজনৈতিক ময়দানে আমরা যারা আছি, তাদের দায়িত্ব হলো যে বাংলাদেশের জনগণ যা করছে এবং করছিল সেগুলোই যেন তারা আরো স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারে, এই তো আপনি জায়গাটা তাদের। আশাবাদী, ঠিক আছে, আশাবাদী তো অবশ্যই, আশাবাদিতা নিয়েই তো সবকিছু সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু বাস্তবতার জায়গা থেকে আমি বলছি, যদি এই ধারা অব্যাহত থাকে, সেক্ষেত্রে কোন বাংলাদেশ আমাদের জন্য ওয়েট করছে? যদি যদি এই ধারা অব্যাহত থাকে, মানে ইন দ্য সেন্স দেখেন, আসলে এখন এগেন আমি আবার ইতিবাচক ভাবে বলি, আমি নেতিবাচক ভাবে জিনিসপত্রগুলো না দেখে আমি ইতিবাচক ভাবে দেখেই বলি। যে অনেকেই হয়তো যারা রাজনীতির সাথে সম্পৃক্ত কম, রাজনীতি সম্বন্ধে, কনসেনসাস সম্বন্ধে বা স্টেট ক্রাফট সম্বন্ধে, মানে একটা দেশ চালাতে কি লাগে বা কি লাগে, এই ধরনের জিনিসপত্রের সাথে যাদের পরিচিতি কম, তারা হয়তো মনে করতেই পারেন যে রাতারাতি অনেক কিছু বদলে দেওয়া যায়। আসলে যায় না, কারণ সবকিছু বড় পরিধির কাজ তো, তো সময় নিয়ে আস্তে আস্তে করতে হয়। বড় ধাক্কা যে লাগে না তা না, বড় ধাক্কা লাগে, বাট এক রাতে সব চেঞ্জ হয়ে যাবে তা হয় না। এবং এক রাতে সব চেঞ্জ করতে গেলে পরে দেখা যায় যে কোনো ধরনের চেঞ্জই হয় না। তো আমার মনে হচ্ছে যে এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, যারা পরিষ্কার মনে দেশের জন্য কাজ করতে চেষ্টা করছেন, অন্য অনেক ধরনের অনেক অন্য কিছু থাকতেই পারে, সেটা কনস্পিরেসি, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। যারা পরিষ্কার মনে দেশের জন্য কাজ করতে চেষ্টা করছেন, তারা হয়তো কিছু দূর মিসলেড বা মিসইনফর্মড, যে তারা মনে করছেন যে তারা তারা নিজেরাই অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন, নির্বাচনের প্রয়োজন নেই বা নির্বাচন দেরি করলেও চলবে। আনফর্চুনেটলি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই জিনিসগুলো আসলে কখনো হয়নি, কখনোই জনগণের মাধ্যমে ছাড়া, মানে নির্বাচন বা এই প্রসেসগুলো ছাড়া বড় দাগে চেঞ্জও হয়নি, করতেও পারেনি। ওই সরকারগুলো খুব আনপপুলার হয়ে গেছে এবং আমরা চাই না কারেন্ট অন্তর্বর্তীকালীন সরকার যেটা, বা আমি পার্সোনালি, আমরা বাদ দেন, সব অন্য সবার কথা আমি বলতে পারবো না, সো বাদ দেন, আমি চাই না অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে প্রশ্নবিদ্ধ হোক বা অসফল হিসেবে প্রমাণিত হয়ে তাদের তাড়াহুড়া করে একটা নির্বাচন দিতে হোক, যেটা 111 সরকারের হয়েছে। সো যেহেতু আমি সেটা চাই না, সেই জায়গা থেকে আমি চাই যে ওনারা তাড়াতাড়ি একটা নির্বাচন দিক। অনেক ধন্যবাদ ববি হাজার আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।